আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনলাইনে সবাই কথা শুনতে পাচ্ছেন স্যার? স্যার, ওকে স্যার। আচ্ছা স্যার, আমরা ওয়ার্কবুক 3টা শেষ করেছি। 3টা সাম তোমাদের করতে বলেছিলাম, সেই 3টা সামের ওয়ার্কিং গুলো আমি দেখাচ্ছি, তোমরা একটু পরে ম্যাচ করে নিবা, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার 4, দেন 5, আর হচ্ছে পাস্ট এক্সামের একটা কোয়েশ্চেনই ছিল, দিস ওয়ান, ঠিক আছে? ফার্স্ট এক্সামের একটা কোয়েশ্চেন, মানে এই টপিকটাই তো একদম বেসিক, যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সো এই রিলেটেড সাম মানে পাওয়া খুব ডিফিকাল্ট, আরো ডিফিকাল্ট সামস আসে, কমপ্লিকেটেড। তো ওইগুলো আমরা ওয়ার্কবুক 4-এ ওগুলো নিয়ে কাজ করবো আর কি, ঠিক আছে? আজকে আমরা একটু ওয়ার্কবুকের বাইরে কিছু কাজ করব। এটার জন্য তোমার এই দুইটা কন্টেন্ট স্ট্যাটিক্স এর, একটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের সামস আর একটা হচ্ছে রেজাল্টেন্টের সামস। এই সামগুলো তোমার এক্সামে খুব বেশি আসে। সো এটা নিয়ে আমি আগে একটু ডিসকাস করে দিতে যাচ্ছি, তারপর আমরা ওয়ার্কবুক 4-এ যাব। এবং এইটা করার জন্য সাপোর্টিং যে তোমার সামস গুলো লাগবে, সেটার দুইটা ওয়ার্কশিট আমরা তোমার পোর্টালে দিয়ে দিব, ওখান থেকে তোমরা একটু ডাউনলোড করে নিবা পিডিএফটা, ঠিক আছে? আচ্ছা, সো স্ট্যাটিক্স মানে হচ্ছে একটা অবজেক্টের উপর অনেকগুলো ফোর্স কাজ করবে, ফোর্স কাজ করার পরেও অবজেক্টটা মুভ করবে না,
তার মানে নেট ফোর্স বা রেজাল্টেন্ট হচ্ছে 0। তো আমরা লাস্ট ক্লাসেও এগুলো শিখেছিলাম যে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে অপোজিট ফোর্সেস আর ইকুয়াল। বাট ওয়ার্কবুক 3 তে তুমি যেই ফোর্স গুলো নিয়ে কাজ করেছো সেগুলো ইদার হরাইজন্টালি কাজ করতো অর ভার্টিক্যালি কাজ করতো, ইনক্লাইন কোনো ফোর্স ছিল না। তো কোনো ফোর্স যদি ইনক্লাইন থাকে সেগুলোকে রিজলভ করে তারপর ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয়। ঠিক আছে স্যার? তো এই রিজলভিং এর যে কনসেপ্টস এগুলো নিয়ে আমরা আজকে কাজ করব। আমি খুব সিম্পল ভাবে এগুলো একটু বোঝানোর চেষ্টা করব, তোমরা একটু খেয়াল করবে। ঠিক আছে, প্রথমে আমরা কিছু স্টেপস লিখে নিব। নাম্বার 1 হচ্ছে মেক অল দ্য ফোর্সেস আউটওয়ার্ড। ইয়েস, না এটা ওয়ার্কবুক কে এখনো যাচ্ছি না, এটা ওয়ার্কবুকের বাইরে। এটার এই কনসেপ্টস গুলো তোমার বিভিন্ন ওয়ার্কবুক 4, 5, 7 এগুলো করার জন্য লাগবে। এটা আমরা একটু সেপারেটলি শিখে দিচ্ছি। আর এটার জন্য যে সাপোর্টিং যে রিসোর্সেস গুলো লাগবে সেটা আমরা পোর্টালে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা, মেক অল দ্য ফোর্সেস আউটওয়ার্ড। এখন আউটওয়ার্ড মানে কি? যেমন এই ডায়াগ্রামটা দেখো, পার্টিকেলের রেসপেক্টে যে ফোর্সটা এখানে দেখা যাচ্ছে এটা কি ইনওয়ার্ড না, পার্টিকেলের দিকে যাচ্ছে। তা আমি যদি এটাকে এক্সটেন্ড করে এইভাবে আঁকি তাহলে কি আউটওয়ার্ড হয়ে গেল না? তাহলে রিজলভিং করার আগেই প্রথমে তুমি এনশিওর করবা যে সবগুলো ফোর্স আউটওয়ার্ড আছে কিনা। ঠিক আছে স্যার? এই যে কনসেপ্ট গুলো আমরা এখানে শিখবো এটা দিয়ে শুধু M1 না, ফার্দার মেকানিক্স বা ইউনিভার্সিটিতে যখন আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স করব সেখানেও তোমরা এই কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করতে পারবা। ভেরি সিম্পল, মানে অলমোস্ট লাইক এবিসিডি লেখার মতো কাজ। সো এটা একটু খেয়াল করবে। এরপরে তুমি যেটা দেখবে, which forces are acting along the sides of the quadrants? The forces which are acting along the sides of the quadrants will remain as it is. এদেরকে কিছু করব না, আপাতত স্টেপস গুলো লিখি, যখন আমি সাম দেখাবো এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্টেপস গুলো আগে লিখো। The forces which are acting along the sides of the quadrants will remain as it is. Along the sides of the quadrants যে ফোর্স গুলো কাজ করবে তাদেরকে কিছু করতে হবে না, ওগুলো এইভাবেই থাকবে। আর যেই ফোর্স গুলো কোয়াড্রেন্টের মাঝখানে পড়বে তাদেরকেই আমরা রিজলভ করব। যেই ফোর্স গুলো কোয়াড্রেন্টের ইন বিটুইন থাকবে তাদেরকে আমাদের রিজলভ করতে হবে। The forces which lie in between a quadrant should be resolved. একটু লিখে নাও, তারপর আমি একটা একটা করে ছোট ছোট পার্ট করে দেখাচ্ছি মেকানিজম গুলো কিভাবে এগুলো নিয়ে কাজ করতে হবে। জি, অনলাইনে কি সবাই কথা শুনতে পাচ্ছেন স্যার? Yes, sir. আজকে ডেট 25th। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার সবার ওকে, এবার আমরা একটা একটা করে একটু দেখি আসুন। ফার্স্ট অফ অল আমার ধরো একটা পার্টিকেল আছে এখানে, দিস ইজ পার্টিকেল। আমি হরাইজন্টাল লাইন নিলাম আর একটা ভার্টিক্যাল লাইন নিলাম। দিস ইজ দ্য ফোর্স গিভেন। মনে করো এটা একটা 4 নিউটন ফোর্স, অ্যাঙ্গেলটা হচ্ছে সাপোজ 20 ডিগ্রি। এইটা আমার রিজলভ করতে হবে। হ্যাঁ, এখন তুমি দেখো ফোর্সটা কি আউটওয়ার্ড আছে? নাই। তার মানে আমার এটা মনে করো কোয়েশ্চেনটা, তো আমি ফোর্সটাকে এবার আউটওয়ার্ড করে আনবো। তাহলে ফোর্সটাকে যদি আউটওয়ার্ড করি তাহলে এমন হবে না ফোর্সটা স্যার? এবার দেখো অ্যাঙ্গেলটা এটা কার সাথে? ফোর্সের সাথে ভার্টিক্যাল লাইনের অ্যাঙ্গেল, রাইট? তাহলে এইখানেও
ফোর্সের সাথে ভার্টিক্যাল লাইনের অ্যাঙ্গেলটা হবে তোমার 20 ডিগ্রি। সবাই কি বুঝতে পারলাম স্যার? আউটওয়ার্ড করলাম, ফার্স্ট স্টেপ ডান। এবার সেকেন্ড স্টেপ চেক করা যে ফোর্সটা কি অ্যালং দ্য সাইডস অফ দ্য কোয়াড্রেন্টস কাজ করতেছে কিনা। অ্যালং দ্য সাইডস অফ দ্য কোয়াড্রেন্টস মানে কাদেরকে বোঝাচ্ছে? এই যেগুলো, দিজ আর দ্য সাইডস অফ দ্য কোয়াড্রেন্টস। তাহলে ফোর্স গুলো কি এই চারটা সাইডে কাজ করতেছে স্যার? নো। তাহলে এটা নিয়ে আমাদের সেকেন্ড স্টেপ চেক করা হয়ে গেল। ফোর্সটা কি এই কোয়াড্রেন্টের ইন বিটুইন কাজ করতেছে না? কথা বোঝা যায়? সো থার্ড স্টেপে চলে আসলাম। ফোর্সটা যেহেতু ইন বিটুইন আ কোয়াড্রেন্ট কাজ করতেছে, তার মানে এটাকে রিজলভ করতে হবে। এখন রিজলভ করব কিভাবে, সিস্টেমটা শুনো। প্রথমে কনফার্ম হলাম যে এর কম্পোনেন্ট দুইটা রাইট হ্যান্ড আপে হবে, ঠিক আছে? ও যেই কোয়াড্রেন্টে থাকে তার দুইটা সাইডে কম্পোনেন্টস গুলো হবে, তার মানে কম্পোনেন্টস হবে রাইট হ্যান্ড আপ। এখন তুমি দেখো তো রাইট আর আপের মধ্যে কোনটার সাথে অ্যাঙ্গেল তুমি জানো? আপের সাথে অ্যাঙ্গেল জানি না? তাহলে আপে হবে, যার সাথে অ্যাঙ্গেল জানি ওইদিকে হবে কোসাইন, আর যার সাথে জানি না এদিকে হবে সাইন। কথা বুঝা গেল স্যার? তার মানে এখানে কম্পোনেন্টস গুলো হবে আপ এন্ড রাইট। কেন আপ এন্ড রাইট? কারণ ও যেই কোয়াড্রেন্টে পড়েছে তার দুইটা সাইডে কম্পোনেন্টস হবে। এই দুইটার মধ্যে যার সাথে অ্যাঙ্গেল জানি এদিকে হবে cos 4 cos 20 আর এদিকে হবে 4 sin 20। বাস, রিজলভ করা ডান। এই ফোর্স এখন আর দরকার নাই, একে রিপ্লেস করে দিয়েছি আমি এই দুইটা কম্পোনেন্ট দিয়ে। এবং ফাইনালি আমি যদি একটা সিম্পলিফাইড ডায়াগ্রাম আঁকি, সিম্পলিফাইড ডায়াগ্রামে দেখা যাচ্ছে রাইট সাইডে আছে 4 sin 20 এন্ড আপে আছে কি 4 cos 20। সবাই কি বুঝতে পারলাম স্যার? ঠিক আছে, আচ্ছা। এবার আমি আরেকটা ডায়াগ্রাম আঁকতেছি, দেখো। এখানে মনে করো পার্টিকেলটার উপর ফোর্স কাজ করতেছে এই ডিরেকশনে 10 নিউটন। 10 নিউটন ফোর্স কাজ করতেছে আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ফার্স্ট স্টেপ কি? আউটওয়ার্ড আছে, আউটওয়ার্ড আছে, আচ্ছা। তাহলে আমার আর নতুন করে, এটা তো কোয়েশ্চেনটা, তো কোয়েশ্চেন থাকলে আমি আবার নতুন করে একটু ডায়াগ্রামটা আঁকবো আমার মতো করে। তো আলটিমেটলি এটার মতোই হয়, তাই না? সেম ডায়াগ্রাম হচ্ছে, সেম ডায়াগ্রাম হচ্ছে এখানে। সেকেন্ড স্টেপ, ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অ্যালং দ্য সাইডস অফ দ্য কোয়াড্রেন্টস? নো। তাহলে থার্ড স্টেপে চলে যাব। এই কোয়াড্রেন্টে কাজ করতেছে, তার মানে কম্পোনেন্ট দুইটা এই কোয়াড্রেন্টের দুইটা সাইডে হবে, তার মানে কম্পোনেন্টস কোথায় কোথায় হবে? আপ রাইট লেফট ডাউন দিয়ে বলো। আপ এন্ড লেফট। অ্যাঙ্গেলটা জানি কার সাথে? আপ নাকি লেফট? আপের সাথে, তার মানে আপে হবে cos আর লেফটে হবে সাইন। আমি কিন্তু প্লাস মাইনাস কোনো কিছু বলি নাই, সো প্লাস মাইনাস নিয়ে চিন্তা আপাতত বাদ। সবাই বুঝতে পারলাম? এবার আমরা সিম্পলিফাইড ডায়াগ্রামটা এঁকে ফেলি। তাহলে সিম্পলিফাইড ডায়াগ্রামে এখন কি থাকবে? এখানে থাকবে 10 cos 30 আর এখানে থাকবে কি 10 sin 30। সবাই বুঝতে পারলাম স্যার? এনি ডাউট? আচ্ছা, এবার নেক্সট ওয়ানে আসি। দেখো এইখানে আমি এখন, এটা হচ্ছে আমাদের অবজেক্ট আর ফোর্সটা কাজ করতেছে এইদিকে 6 নিউটন
অ্যাঙ্গেলটা হচ্ছে এটা মনে করো 20 ডিগ্রি। আঁকো দেখি তোমরা এটা, ডু দিস প্লিজ। এবার নাম্বার 4টা করো, তারপর আমি দুইটা একসাথে এক্সপ্লেইন করব। ফার্স্ট স্টেপ, ডায়াগ্রাম আঁকবা ফোর্সটাকে আউটওয়ার্ড করে। সেকেন্ড স্টেপ, দেখবা যে ফোর্সটা কি অ্যালং দ্য সাইডস অফ দ্য কোয়াড্রেন্টস কাজ করে কিনা। যদি করে ওইভাবেই রেখে দিবা, আর কিছু করতে হবে না। আর যদি দেখো যে না অ্যালং দ্য সাইডস না, ইট ইজ অ্যাক্টিং ইন বিটুইন আ কোয়াড্রেন্ট, তখন সেটাকে রিজলভ করতে হবে। যার সাথে অ্যাঙ্গেল সেদিকে কজ, আর যার সাথে তার অপোজিটে হবে সাইন। স্যার আচ্ছা, তাহলে আমরা এখানে নাম্বার 3তে ফোর্সটা কি আউটওয়ার্ড আছে না, তার মানে আমরা এই যেরকম আছে এইভাবে আমরা ডায়াগ্রামটা আঁকলাম। আঁকার পরে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 20, সো এটা তো মানে ইন বিটুইন কোয়াড্রেন্ট কাজ করতেছে, তাই না? তাহলে ওর কম্পোনেন্ট কোথায় কোথায় হবে? লেফট হ্যান্ড ডাউন। লেফটে কি হবে তোমার? এটা হচ্ছে 6 cos 20, আর ডাউনে হবে 6 sin 20। এখন তাহলে সিম্পলিফাইড ডায়াগ্রামটা যদি আঁকি, 6 cos 20, এখানে 6 sin 20। ওকে গাইজ, ফোর্থ ওয়ান, ফোর্স কি আউটওয়ার্ড আছে? নো। তার মানে ফোর্সটাকে আউটওয়ার্ড করে আঁকলে কোন কোয়াড্রেন্টে চলে যাবে ফোর্সটা? ফোর্থ কোয়াড্রেন্টে। আর এইখানে অ্যাঙ্গেলটা কার সাথে? হরাইজন্টালের সাথে, তার মানে এইখানেও অ্যাঙ্গেলটা হবে হরাইজন্টালের সাথে। ঠিক আছে স্যার? তাহলে এর কম্পোনেন্ট কোথায় কোথায় হবে? রাইট অ্যান্ড ডাউন। রাইটে হচ্ছে cos 4 cos 60, আর ডাউনে হচ্ছে 4
সাইন 60। তাহলে সিম্পলিফাইড ডায়াগ্রামে এখানে থাকবে 4 cos 60 আর এখানে থাকবে 4 sin 60। কোনো কনফিউশন আছে কারো স্যার? ওকে, এবার তাহলে আমরা সামে চলে যেতে পারি একটু। আচ্ছা, এবার দেখো এইটা খেয়াল করো। দেখো এই ডায়াগ্রামটা খেয়াল করো। Is the force outward? Yes. Is it acting along the sides of the quadrants? So keep it as it is. এভাবেই থাকবে। এটার সিম্পলিফাইড ডায়াগ্রাম এটাই। Clear guys? Next. Is the force outward? Is it acting along the sides of the quadrants? Keep it as it is. Third step আর যাব না। Is the force outward? Is it acting along the sides of the quadrants? So keep it as it is. Is the force outward? Is it acting along the sides of the quadrants? Keep it as it is. ঠিক আছে স্যার? So আমরা একটা নোট লিখে রাখি, if the force is acting along the sides of the quadrants, keep it as it is. Just make it outward. যদি outward না থাকে, just outward করে রাখো। ওকে স্যার? লিখে নাও প্লিজ। হয়েছে লেখা স্যার? ওকে, তাহলে আমরা একটা এই সামটা দেখো। এতক্ষণ কি একটা একটা ফোর্স নিয়ে কাজ করছি, এখানে কি অনেকগুলো, রাইট? চারটা ফোর্স আছে। সো ডায়াগ্রাম কোয়েশ্চেনে যেটাই থাক, তুমি তোমার মতো করে ডায়াগ্রাম এঁকে নিবা। গিভেন ডায়াগ্রামে কাজ করতে গেলে মোস্ট অফ দ্য টাইম তুমি প্রবলেমে পড়বা। সো ইট ইজ বেটার টু রিড্র দ্য ডায়াগ্রাম ইন ইয়োর ওন ওয়ে। কথা বুঝা গেল স্যার? দেখো তো কোন ফোর্স কি আউটওয়ার্ড আছে, সরি ইনওয়ার্ড আছে? সবগুলো আউটওয়ার্ড। তাহলে আমি প্রত্যেকটা ফোর্স আবার আঁকবো। দেখো এটা হচ্ছে তোমার ফোর্স গুলো আঁকি এখানে। কেন আঁকবো একটা একটা করে? এই যে 9, দেখো একটা একটা আঁকবো, এটার কাজ শেষ করে ফেলবো। 9 আউটওয়ার্ড আছে, ইট ইজ নট অ্যাক্টিং অ্যালং দ্য সাইডস অফ দ্য কোয়াড্রেন্টস, তাহলে রিজলভ করতে হবে। কম্পোনেন্ট কোথায় কোথায়? আপ অ্যান্ড রাইট। তাহলে রাইটের সাথে অ্যাঙ্গেল জানি, সো এখানে 9 cos 40 আর এখানে 9 sin 40। কথা বুঝা গেল স্যার? এনি ডাউট? আচ্ছা, এবার আরেকটা ফোর্স নেই, পি নেই। এবার এই অ্যাঙ্গেলটা থেটা, এর কম্পোনেন্ট কোথায় কোথায় হবে? ও যেই কোয়াড্রেন্টে পড়েছে তার দুইটা সাইডে, তার মানে কি লেফট হ্যান্ড আপ। লেফটে কি কজ না সাইন? লেফটের সাথে অ্যাঙ্গেল জানি না, যার সাথে অ্যাঙ্গেল জানি ওইদিকে কজ। বুঝা যাচ্ছে? তাহলে এখানে হবে 9 সরি পি কজ থেটা, আর এইদিকে হবে পি সাইন থেটা। এখন এইখানে তো অলরেডি একটা ফোর্স আছে না? কোন ডিরেকশনে যদি তুমি দেখো মোর দেন ওয়ান ফোর্স চলে আসছে, প্লাস প্লাস করে করে দিবা। তাহলে এখানে আমরা লিখবো দিস ওয়ান প্লাস
P sin theta. Understood, guys? বুঝতে পারতেছি সবাই? ভেরি গুড। এবার আমরা 8 নিউটন ফোর্সটা নেই। এই হচ্ছে আমাদের 8 নিউটন ফোর্স। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে দেখো তো 8 নিউটন ফোর্সটা এই কোয়াড্রেন্টে পড়েছে না? দেখো সবাই, না বুঝলে বইলো, হ্যাঁ, একদম বেসিক ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করি এই টপিকটা, কারণ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইয়েস স্যার, কোনটা বলো? সরি, বুঝি নাই। মানে এইটা রিজলভিং করে আসছে 9 sin 40 আর 9 cos 40, এটা বুঝেছো? আচ্ছা, এই পি কে রিজলভ করে এখানে আসছে পি cos থিটা, এখানে আসছে পি sin থিটা। যেহেতু একই ডিরেকশনে মোর দেন ওয়ান ফোর্স, সেজন্য এটা প্লাস করে লিখেছি। আরো যদি আসে আবার প্লাস দিয়ে লিখবে। ওকে, বুঝতে পারি সবাই? স্যার আপনি কনফিউজড, বুঝছো? ওকে, আচ্ছা তাহলে এখন বলো তো 8 নিউটন ফোর্সের কম্পোনেন্টস কোথায় কোথায় হবে? লেফট হ্যান্ড ডাউন। ডাউনে কি কজ না সাইন? কজ। ভেরি গুড। তার মানে এখানে হচ্ছে 8 cos 20 আর এইদিকে হচ্ছে 8 sin 20। অলরেডি এখানে একটা ফোর্স আছে, সো আমি প্লাস 8 sin 20 লিখলাম। কথা বুঝতে পারি সবাই? এনি ডাউট? আচ্ছা, আর কোন ফোর্স বাকি থাকলো এখন? 3 নিউটন তো এদিকে না? তো এই ডিরেকশন, এটা কি আউটওয়ার্ড আছে? এটা কি অ্যালং দ্য সাইডস অফ দ্য কোয়াড্রেন্ট কাজ করে? তাহলে ও অ্যাজ ইট ইজ থাকবে। তার মানে অ্যাজ ইট ইজ থাকা মানে অলরেডি তো এখানে একটা ফোর্স আছে, এটার সাথে আমরা প্লাস 3 দিয়ে দিই। বুঝতে পেরেছি সবাই? ওকে, এবার আমরা সিম্পলিফাইড ডায়াগ্রামটা কি আসো। সিম্পলিফাইড ডায়াগ্রামে আমাদের আপ কি কি কাজ করতেছে? 9 sin 40 প্লাস পি sin থিটা, আর এইদিকে কাজ করতেছে 9 cos 40 প্লাস 3। এদিকে কাজ করতেছে পি cos থিটা, পি cos থিটা প্লাস 8 sin 20, আর এইদিকে কাজ করতেছে 8 cos 20। দেখো কোনোটা মিস করলাম কিনা, আরেকবার একটু চেক করে নিবা করার পরে যে কোনোটা তুমি মিস করেছো কিনা রিজলভিং এ। এটা রিজলভ করেছি, তারপর এটা রিজলভ করেছি, তারপর এটা রিজলভ করেছি, আর 3 তো অ্যাজ ইট ইজ আছে। ঠিক আছে স্যার? এখন আমি যদি তোমাকে বলি কোয়েশ্চেনটা এখন সেট করে আসো। কোয়েশ্চেনটা হচ্ছে the particle is in equilibrium, the particle is in equilibrium under the action of these forces, find P and theta. কোয়েশ্চেন হচ্ছে এটা। তা আমরা লাস্ট ওয়ার্কবুক 3 তে শিখেছি না, ইকুইলিব্রিয়ামে থাকলে কি হয়? যে কোনো একটা ডিরেকশনে অপোজিট ফোর্সেস আর ইকুয়াল। সো আমি এই ডিরেকশনে কি লিখতে পারি যে P cos theta plus 8 sin 20 is equal to 9 cos 40 plus 3. Can I write this, sir? এই ডিরেকশনে কি এটা লেখা যায়? অপোজিট ফোর্সেস আর ইকুয়াল, তার মানে দিস ওয়ান ইজ ইকুয়াল টু দিস। ঠিক আছে? আবার এখন যদি আমি ভার্টিক্যালি ফোর্সেস গুলোর কথা চিন্তা করি, তাহলে কি আপ ইজ ইকুয়াল টু ডাউন লিখতে পারি? সো উই ক্যান রাইট পি সাইন থিটা, পি সাইন থিটা প্লাস 9 sin 40 is equal to 8
cos 20। তাহলে আমার দুইটা ইকুয়েশন আছে, এই দুইটাকে সাইমালটেনিয়াস করলেই আমি পি আর থেটা পেয়ে যাব। এখন দেখো এখানে সলভিংটাও একটু ঝামেলা আছে, যেই দুইটা বের করতে হবে এই দুইটা একসাথে বসে আছে, পি কস থেটা পি সাইন থেটা। সবসময় মনে রাখবা যখন ফোর্স এবং থেটা একসাথে এরকম থাকে তখন চেষ্টা করবা পি কস থিটাকে সাবজেক্ট করতে, পি সাইন থিটাকে সাবজেক্ট করতে, দেন ডিভাইড করে দিবা, ট্যান থিটা থেকে থিটা চলে আসবে। দেখো আমরা করি, এখানে আমাকে তোমরা পি কস থিটার ভ্যালুটা বের করে দাও, ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে কিনা চেক করো। আর ফাইনাল আনসার আমাদের সবসময় যেহেতু 3SF এ দিতে হয়, ইন বিটুইন কাজগুলো অ্যাটলিস্ট 4SF এ করবা। তো আমাকে পি কস থিটার ভ্যালুটা আর পি সাইন থিটার ভ্যালুটা বের করে দিবা 4SF এ অ্যাটলিস্ট। একটু বের করে বলো দেখি, পি কস থিটা কত? 158, সবার আসে এটা? আর পি সাইন থিটা 1.732। সবাই কি পাইছে এই ভ্যালু? অনলাইনে সবাই পেয়েছি স্যার? জি স্যার। গুড। এখন আমরা দেখো 2 ডিভাইডেড বাই যদি 1 করি তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে আসবে পি সাইন থেটা বাই পি কস থেটা ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইডে আসবে 1.732 বাই 7.158। তাহলে দেখো পিপি গন, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এই ভ্যালুটাই থাকবে, এটা আর বের করার দরকার নেই, এইভাবেই রাখো। সো এখন ক্যালকুলেটরে ট্যান ইনভার্স থেটা দিয়ে ডিগ্রিতে অ্যাঙ্গেল থাকলে সবসময় 1 ডিপি তে আনসার দিবা। কত আসে? 76.4। 13.6। ভেরি গুড। যারা আসেনি একটু আবার চেক করো প্লিজ ক্যালকুলেশনটা। এখন আমরা নাম্বার 1 অথবা 2 তে এই থেটার ভ্যালুটা যদি বসায় দেই, দেখো এই যে তুমি বসাবা না, এটা বেটার হচ্ছে আনসার বাটনটা বসাও। এটা বেটার হচ্ছে কি আনসার বাটনটা বসাও, কারণ আনসার বাটনের মধ্যে তোমার থিটার ভ্যালুটা স্টোরড হয়ে আছে, তাহলে অ্যাকুরেসি মার্ক লুজ করার কোনো ধরনের পসিবিলিটি থাকবে না। কথাটা বুঝতে পেরেছো? এই যে এখানে আনসার লিখছি মানে কি, এই যে এই ভ্যালুটা তো তুমি আমাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলছো তাই না, 1 ডিপি তে বলছো, ফুল ভ্যালুটা স্টোরড হয়ে আছে আনসার বাটনে, ওই আনসার বাটন দিতে বলছি। তার মানে 7.158 ডিভাইডেড বাই কজ অফ দ্য আনসার বাটন কত আসে? 7.36 নিউটন। সবাই কি বুঝতে পারলাম স্যার? এনি ডাউট গাইজ? ঠিক আছে, আচ্ছা। তাহলে মোটামুটি এই টাইপের সামগুলো সবই এরকম আমরা করব এখনই, আরো আমিও দেখাবো, তোমরাও করবে। একটা জিনিস আমাকে একটু বলো, আমরা ওয়েট, নর্মাল রিয়াকশন, টেনশন, থ্রাস্ট, ফ্রিকশন এগুলো শিখেছি তো, কিভাবে একটা ডায়াগ্রামে দিতে হয় সেটাও শিখেছি। আমাকে একটু বলো, সবাই আমার কথা শুনো ভালো মতো। একটা অবজেক্ট হরাইজন্টাল প্লেনে আছে, এবং এই হরাইজন, মনে করো আমার এই হাতটা একটা হরাইজন্টাল প্লেন, বা মনে করো যে এইটাই একটা হরাইজন্টাল প্লেন, এই যে এটা একটা হরাইজন্টাল প্লেন। এখানে ফোর্সেস গুলো হরাইজন্টাল প্লেনেই কাজ করতেছে এইভাবে বিভিন্ন ডিরেকশনে। এখন তোমাকে যদি আমি পার্টিকেলের ম্যাস দিয়ে দেই, will the weight force be considered here? No, কারণ ওয়েট ফোর্স কাজ করতেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আরেকটা প্লেনে, আর ফোর্স গুলো কোথায় আছে? হরাইজন্টাল প্লেনে, তখন কিন্তু ওয়েট ফোর্স আসবে না। বাট এই যে তুমি স্ক্রিনটা দেখো, এই ওয়াল, মনে করো ফোর্স গুলো এই ভার্টিক্যাল প্লেনেই কাজ করতেছে, এইটা এইদিকে, এটা এইদিকে, এটা এইদিকে, আর ওর ম্যাস মনে করো 20 কেজি,
তাহলে কি যে 20g ফোর্স যে ওর ওয়েট সেটা কি আসবে এখানে? আসবে না? অবশ্যই আসবে, কারণ পুরো ফোর্সটা কি ভার্টিক্যাল প্লেনে কাজ করতেছে আর ওয়েটও কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভুলা যাবে না। এক্সামিনার ইচ্ছে করে এই টাইপের সামের মধ্যে ম্যাথ দিয়ে দেয় এবং দে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে তুমি এই কনসেপ্ট বুঝো কিনা। তুমি যদি না বুঝো, না বুঝেই ওয়েট ফোর্স অ্যাড করে সাম করবা, হবে না। কথা কি বোঝা যাচ্ছে স্যার? তাহলে আমরা এটা একটু লিখে রাখি, আসো। If the forces are acting in horizontal plane, do not consider weight. If the forces are acting in vertical plane, do consider weight. আর ওয়েটটা কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, এটা ভার্টিক্যাল প্লেনে কনসিডার করতে হবে। একটু লিখে নাও প্লিজ। লিখেছো সবাই? আচ্ছা, মেকানিক্স কোয়েশ্চেন্স গুলোতে অনেক সময় তোমার সামে ডিরেকশন বোঝানোর জন্য বলে দেয় যে, মনে করো আমি এইখানে একটা ডায়াগ্রাম দিলাম, এটা মনে করো একটা ফোর্স পি, এখানে ধরো থেটা আছে। কোয়েশ্চেনে বলে দিল, তোমাকে অ্যাঙ্গেলটা দেয় নাই, বলছে কি tan theta is equal to 3/4। এখন তুমি যে সাম করবা, সাম করার সময় তোমার তো কম্পোনেন্ট আসবে, সাইন থিটা কস থিটা আসবে, এই ভ্যালুগুলো লাগবে না? অনেক স্টুডেন্ট কি করে, ভালো মতো শুনো, অ্যাঙ্গেলটা বের করে যখন ট্রিগোনোমেট্রিক রেশিওর ভ্যালু দেওয়া থাকবে, নেভার ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, রাদার ড্র আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ দিস রেশিও। দেখো এটা যদি থিটা হয়, এটা কি অপোজিট, আর এটা কি অ্যাডজাসেন্ট, আর tan থিটা, তাহলে 3 টা ক্যান বি কনসিডার্ড অ্যাজ অপোজিট আর 4 অ্যাজ অ্যাডজাসেন্ট। তার মানে এইখানে 3, এইখানে 4, হাইপোটেনাস কত হবে? 3 4 5। কথা বোঝা যাচ্ছে? এখন আমার সাইন থিটা লাগুক, কস থিটা লাগুক, আমি এখান থেকে নিতে পারবো না। সাইন থিটা কত? 3/5, অপোজিট বাই হাইপোটেনাস। আমার যদি কস থিটা লাগে কি লিখবো? 4/5। কথা বোঝা গেল স্যার? তাহলে মেকানিক্সের অনেক সামে, অনেক টাইপের সামে এরকম অ্যাঙ্গেলের ভ্যালু না দিয়ে রেশিও দেওয়া থাকে, ওই রেশিও দিয়ে তুমি ট্রায়াঙ্গেল এঁকে নিবা, অ্যাঙ্গেল বের করবা না, কারণ অ্যাঙ্গেল ডেসিমেলে আসবে, এস্টিমেটেড ভ্যালু আসবে, আনসারও এস্টিমেটেড চলে আসবে, মার্ক কেটে দিবে। কথা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, আর যারা এই যে এখানে আমি বললাম না 3 4 5টা অনেকে তাড়াতাড়ি বলে ফেলতে পারছো, অনেকে বলতে পারো নাই, এগুলোকে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট। কি বলে? পাইথাগোরিয়ান ট্রিপলেট রুট বলে আসলে। এরকম কয়েকটা এ লেভেল স্টুডেন্ট হিসেবে কয়েকটা মেমোরাইজ রাখলে ভালো। 3 4 5 7 24 25 5 12 13 8 15 17, এই কয়টা জানলেই হবে। ম্যান্ডেটরি না মেমোরাইজ রাখা, বাট রাখলে ভালো। আর এদেরকে কেন রুট বলে জানো? পাইথাগোরিয়ান ট্রিপলেট বললেই তো হইতো, পাইথাগোরিয়ান ট্রিপলেট রুট বলে কেন, কেউ বলতে পারো? কারণ এদেরকে দিয়ে মিলিয়নস অফ আরো পাইথাগোরিয়ান ট্রিপলেট বানানো যায়। সবগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, কি হবে? 6 8 10, সেটাও পাইথাগোরিয়ান ট্রিপলেট। 2 দিয়ে ডিভাইড করো, 1.5 2 2.5, সেটাও পাইথাগোরিয়ান ট্রিপলেট। সো এদেরকে দিয়ে মিলিয়নস অফ পাইথাগোরিয়ান ট্রিপলেট বানানো যায়, সেজন্য এদেরকে বলা হয় পাইথাগোরিয়ান ট্রিপলেট রুট। ঠিক আছে স্যার?
এই যে এই ইনফরমেশনটা শুধু এইভাবে না, অনেক সময় বলে কি থিটা হচ্ছে tan ইনভার্স 3/4, একই কথা না স্যার? অ্যাঙ্গেলের কথা বলে দেয় tan ইনভার্স 3/4, তার মানে অ্যাঙ্গেল tan অফ দ্য অ্যাঙ্গেল কত? 3/4। সো এই জিনিসগুলো একটু মনে রাখবা, খেয়াল রাখবা, এভাবে থাকলে আমরা কি করব আসলে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি সবাই? ভেরি গুড। আসো এই সামটা দিয়ে আমরা কোয়েশ্চেন পেপারের সাম করা শুরু করি। উই আর রেডি টু ডু দিস সামস। হ্যাঁ, আসো দেখো, এটা হচ্ছে মে জুন 16 ভ্যারিয়েন্ট 4-1 কোয়েশ্চেন নাম্বার 4, মার্ক হচ্ছে 6। খেয়াল করো এটা কি বলছে, কো প্ল্যানার ফোর্সেস মানে কি? একই প্লেনে কাজ করে, ভার্টিক্যাল না হরাইজন্টাল বলে নাই, আমি জানি না, জানি একই প্লেনে কাজ করতেছে, ইদার হরাইজন্টাল অর ভার্টিক্যাল অর ইনক্লাইন্ড, আই ডোন্ট নো, আমার জানার দরকারও নাই এখানে। এই ফোর্সেস এর কথা বলছে, এই ডিরেকশনসে কাজ করতেছে। এই যে এটা আলফা দেওয়া, এটা থিটা দেওয়া, tan আলফার ভ্যালু বলে দিয়েছে 7/24, এই যে একটু আগে বললাম। তাহলে কি আমি আলফা বের করব নাকি ট্রায়াঙ্গেল আঁকবো? ট্রায়াঙ্গেল। কথা কি বোঝা যাচ্ছে স্যার? এখন বলছে ইট ইজ ইন ইকুইলিব্রিয়াম, নাও ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালুজ অফ পি এন্ড থিটা। যখনই ইকুইলিব্রিয়ামের সাম, সাথে সাথে ফোর্স গুলো রিজলভ করে হরাইজন্টাল ভার্টিক্যাল ডিরেকশনসে নিয়ে আসবা। বুঝতে পারতেছি সবাই? আচ্ছা, আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটাকে আলফার টেনশনটা শেষ করে ফেলি আগে। ছোট্ট করে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, এটা আলফা, tan আলফা হচ্ছে 7/24, তাহলে হাইপোটেনাস কত? মাত্র লিখছো না? কত? 25। ভেরি গুড, বুঝছি সবাই। সামনে অনেক কম্পিটিটিভ এক্সাম অ্যাটেন্ড করবা না লেভেলস এর পরে, ওখানে অনেক এক্সাম আছে ক্যালকুলেটর ইউজ করা যায় না। যারা দেখা যায় আমাদের অনেক স্টুডেন্ট আইবিএ তে ট্রাই করে, তো ওইখানে অ্যাডমিশন টেস্টে কিন্তু ক্যালকুলেটর নট অ্যালাউড। সো ওইখানে যে টাইপের সামস গুলো দেয়, এই জিনিসগুলি কাজে লাগে অনেক। ওকে গাইস, এবার তাহলে ফোর্স গুলো আমার মতো করে একে রিজলভ করতে পারবো না? একটু ট্রাই করো না তোমরা, আমি দেখাচ্ছি। এই যে এইভাবে চারটা কোয়াড্রেন্ট নিয়ে তারপর ফোর্স গুলো আঁকো, যেগুলো রিজলভ করা দরকার সেগুলো রিজলভ করো। আগে আঁকো ডায়াগ্রামটা। প্রথমে কি করবা, এই কোয়েশ্চেনে যেইভাবে আছে এইভাবে আগে কপিতে আঁকো, তারপর তোমার মতো করে তুমি আঁকবা। ডু দ্যাট।
দেখো তো এইভাবে আঁকছো সবাই। এখন which forces are acting, সব আউটওয়ার্ড আছে, which forces are acting along the sides of the quadrant, শুধু 50 ও অ্যাজ ইট ইজ থাকবে। এখন এইটা রিজলভ করব, এটার অ্যাঙ্গেলটা জানি, এটা রিজলভ করব, এটার অ্যাঙ্গেলটা জানি। প্রবলেম হচ্ছে এই যে 14 এটাকে যে রিজলভ করব এটার অ্যাঙ্গেল জানি, এটা একটা প্রবলেম। সো বাই ইউজিং জিওমেট্রি আমরা এইটার অ্যাঙ্গেলটা কিন্তু বের করে নিতে পারি। কেউ কি করতে পারছো? হ্যাঁ, ভেরি গুড। এই যে দেখো, আমি তোমাকে একটু হেল্প করি যাদের প্রবলেম হচ্ছে। এইখান থেকে আমি যদি ভার্টিক্যাল লাইনটা চিন্তা করি, সবাই খেয়াল করো, দুইটা অ্যাঙ্গেল, এই দুইটা মিলে কত? 90। আবার এইটা আর এইটা মিলে কত? 90। So this one is the common angle between two. So these two must be equal. কথা বুঝছি? দুইটা অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হলে ওই দুইটা অ্যাঙ্গেলকে কি বলে মনে আছে? হ্যাঁ, বুঝলে গেছো? ভেরি গুড। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। আর 180 হলে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল না? সি ছোট ভাই, এজন্য 90। এভাবে মনে রাখবা, সি ফর ছোট ভাই 90 ডিগ্রি, এস তো সুপারিয়ার বড় ভাই 180 ডিগ্রি। মানে এটা কিন্তু ছোটবেলা মনে রাখা আসলে ডিফিকাল্ট, যে কমপ্লিমেন্টারিটা কি 90 ডিগ্রি হইলে হয় না সাপ্লিমেন্টারিটা 90 ডিগ্রি হইলে। এভাবে মনে রাখবা, বুঝছো সবাই? আচ্ছা, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, বাস হয়ে গেল তো, আর তো কোনো টেনশন নাই, তাই না? এটাই ছিল বড় টেনশন এখানে। সো আমার এইটা হয়ে গেল আলফা। এবার একটা একটা করে রিজলভ করি, তোমরা করো আগে, তোমরা তাহলে একটু ভালো লাগবে যে কি শিখলা, ইউ ক্যান ভেরিফাই ইয়োরসেলফ। করো, আমি দেখাই তারপর। আর তোমরা যারা অনলাইনে আসো দেখো তো একটু পোর্টালে ঢুকে ওয়ার্কশিটটা দেখা যায় কিনা। দিছি অলরেডি। জুমে যারা ক্লাস করতেছে একটু দেখো তো। ইকুইলিব্রিয়ামের একটা ওয়ার্কশিট আছে, 10টা সাম আছে আর কি। আমি নাম্বার 2টা দেখাইছি এখানে, এটা যেটা করলাম এটা হচ্ছে নাম্বার 2। হ্যাঁ, পোর্টালে দিছি। আসে মানে ওয়ার্কশিটটা পাইছো নাকি অনলাইনে? একটু বলো না, মাঝে মধ্যে দেখা যায় যে ঝামেলা হয়। অনলাইনে কেউ কি দেখতে পেরেছো ওয়ার্কশিটটা? স্যার পেয়েছি। ওকে, থ্যাংক ইউ নোহা। তার মানে ওয়ার্কশিটটা অ্যাভেলেবেল আছে, ওটা তোমরা ডাউনলোড করে নিবে। 10টা সাম আছে, এটা করে ফেলতে হবে, ঠিক আছে? জি শিওর স্যার। এই যে দেখো এইটা, এই যে দেখো কিন্তু স্যার ফাইলটা ওপেন হচ্ছে না, বলছে এটা লক। ইকুইলিব্রিয়ামটা নাকি রেজাল্টেন্টটা? দেখো দুইটা আছে। রেজাল্টেন্টটা। না, রেজাল্টেন্টটা এখন ওপেন হবে না, এখনো তো পড়াই নেই, আগে পড়াই ওটা। ও ওকে। ইকুইলিব্রিয়ামটা ওপেন হয় নাকি দেখো, রেজাল্টেন্টটা পড়াবো কালকে, মানে হ্যাঁ নেক্সট ওটা ক্লাস। ওপেন হচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, যাদের অ্যাঙ্গেলটা বুঝতে প্রবলেম হলো একটু দেখো, দেখো এইটা আলফা, এই দুইটা মিলে কি 90 না? দেখো এই যে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল মিলে, আবার এই অ্যাঙ্গেল মিলেও তো 90। সো দিস ওয়ান ইজ দ্য কমন ফর বোথ অফ দেম, সো দে টু মাস্ট বি ইকুয়াল, ঠিক আছে? আর থিওরিটিক্যালি যদি বলি এ আর বি যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, আর বি এন্ড সি যদি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, মনে করো এ বি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, আবার বি সি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, এই দুইটা কমন না? তার মানে দিস টু মাস্ট বি ইকুয়াল, ঠিক আছে স্যার? ওকে, বুঝছি স্যার, ঠিক আছে। আচ্ছা এবার রিজলভ করি, আসো। 50 কে তো কিছু করতে হবে না, পি কে রিজলভ করলে এখানে আসবে পি কস থেটা, এখানে আসবে পি সাইন থেটা।
আর 14 কে রিজলভ করলে এখানে আসবে 14 কজ আলফা আর এইদিকে আসবে 14 সাইন আলফা। বুঝছি সবাই? আর এইটাকে রিজলভ করলে রাইটে আসবে 48 কজ আলফা, ডাউনে আসবে 48 সাইন আলফা। তাহলে আমরা যদি সিম্পলিফাইড ডায়াগ্রামটা একটু এঁকে নেই, তাহলে উপরে হচ্ছে আমার 50, নিচে আসতেছে পি সাইন থেটা প্লাস 14 কজ আলফা প্লাস 48 কজ আলফা, রাইটে হচ্ছে না 48 কজ আলফা না 48 সাইন আলফা, রাইটে হচ্ছে 48 কজ আলফা, লেফটে হচ্ছে পি কস থেটা প্লাস 14 সাইন আলফা। বুঝা গেল স্যার? তাহলে এখন যেহেতু ইকুইলিব্রিয়ামে যে কোনো ডিরেকশনে আমরা কি লিখতে পারি? অপোজিট ফোর্সেস আর ইকুয়াল, সো পি কস থেটা প্লাস 14 সাইন আলফার ভ্যালুটা বসায় দিই, কত? 7/25 is equal to 48 cos আলফার ভ্যালু কত? 24/25। ওই যে একটু আগে যে সাম দেখলাম ওরকমই তো চলে আসছে, তার মানে কি পি কস থিটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে পি কস থিটাকে সাবজেক্ট করলে কি আসে? কত? 23.12 ওকে, এক্সাক্ট আসে। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি এবার ভার্টিক্যালি ফোর্সেস গুলো নেই, কি লেখা যাবে? 50 is equal to this, তাই না স্যার? তাহলে তোমার পি সাইন থেটা প্লাস 14 কজ আলফাকে লিখে দিলাম 24/25 প্লাস, আচ্ছা আসতেছি মা ওইটাতে আবার 48 ইন্টু সাইন আলফা কত? 7/25 is equal to 50। তাহলে সবাই একটু ক্যালকুলেশন করো প্লিজ, ক্যালকুলেটরটা ডিগ্রি মোডে আছে কিনা কনফার্ম করে নিও, তারপর আমাকে বলো কত আসে। পি কস থিটা পি সাইন থিটা বলো আসে কত বলো? হ্যাঁ সবার আসে এটা স্যার? তাহলে 2/1 করলে আমরা কি পেয়ে যাই? tan থিটা is equal to 23.12 বাই স্যার স্যার 42.16 লিখবো এখানে। তাহলে থেটা কত আসে স্যার? হোয়াট ইজ দ্য থেটা? 28.7 ডিগ্রি। ভেরি গুড। তাহলে আমরা থিটা পেয়ে গেলাম। এবার 1 অথবা 2 যে কোনো একটার মধ্যে আমরা যদি থিটার ভ্যালুটা বসাই দিই, ওই যে বললাম পি কজ 28.7 লিখলাম, বাট ক্যালকুলেটরে কি আনসার বাটনটা বসাই দিব। তাহলে দেখো পি কত আসে? 48.1। এই বুঝতে পারি সবাই? জি স্যার। ভেরি গুড। আরেকটা সাম করলে একটু ভালোই তো। আচ্ছা 5 মিনিট একটু বেশি ক্লাস করো, একটু করে ফেলো একটা সাম
করলে তোমার জন্য কমফোর্টেবল হবে। ঘুম লেগেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই ইকুইলিব্রিয়াম ওয়ার্কশিটটা পোর্টালে আছে, এটা হোমওয়ার্ক করবা। প্রবলেম গুলো নেক্সট ক্লাসে দেখা, ঠিক আছে? কালকে, আজকে রাতে অথবা কালকে সকালে একটু করবা, তাহলে কিন্তু ভুলে যাবা সব। বেশি সাম দেই নাই, 10টা সাম দিছি, একটা করে ফেলছি, আর 9টা আছে। ওকে, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম।